প্রথমে শুনানি পিছনোর আবেদন, তারপর মামলা করার এখতিয়ার নিয়েই প্রশ্ন। ইডি মামলার 4 ঘন্টার শুনানিতে কিভাবে ইডি মামলা করেছে এই নিয়ে বুধবার প্রায় 1.5 ঘন্টা সওয়াল করলেন রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান। এদিকে ইডির মামলায় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলল, ইডির তদন্ত চলাকালীন একজন মুখ্যমন্ত্রীর জোর করে ঢুকে পড়া মোটেও স্বাভাবিক পরিস্থিতি নয়। যদি এটা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তাহলে তার প্রতিকার কি হবে? বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে ছিল ইডি মামলার শুনানি। শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ইডির তরফে যে হলফনামা দেওয়া হয়েছে তার উত্তর দেওয়ার জন্য আরও 2 সপ্তাহ সময় চায়। এর তীব্র বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটি একটি অস্বাভাবিক এবং চাঞ্চল্যকর ঘটনা, যেখানে তদন্ত চলাকালীন জোর করে মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন। পশ্চিমবঙ্গ সরকারের সময় চাওয়ার প্রেক্ষিতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, ইতিমধ্যে 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, আমরা এই মামলা শুনব। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তাকে প্রথমে বলার সুযোগ দেওয়া হোক। এদিকে রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ানও বলেন, তাদের আগে বলতে দেওয়া হোক, কারণ এই মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের মামলার শুনানি 5 বিচারপতির বেঞ্চে হতে পারে। তখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, আদালত কিভাবে শুনানি চালাবে সেটা আপনারা আদালতকে বলতে পারেন না। তখন রাজ্য সরকারের আইনজীবী ফের বলেন, ইডি যে হলফনামা জমা দিয়েছে তাতে মূল মামলার আবেদনের থেকেও বেশি কথা বলা হয়েছে। বিচারপতি মিশ্র তখন বলেন, কেউ সময় নিয়েছে বলে আপনাকেও সময় নিতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। মামলা হবে কিনা সেটা নিয়ে যুদ্ধ চলতে পারে না। ইডি আদালতে এই মামলা করতে পারে কিনা তা নিয়েই এদিন বারবার প্রশ্ন তোলেন রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান। তিনি বলেন, ইডি এই মামলা করতে পারে না। তার যুক্তি, অনুচ্ছেদ 226 এবং অনুচ্ছেদ 32-এর অধীনে ইডি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারে না। অনুচ্ছেদ 131-এর অধীনে চাইলে কেন্দ্রীয় সরকার এই মামলা করতে পারে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তখন বলেন, এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলাকালীন একজন মুখ্যমন্ত্রী জোর করে হস্তক্ষেপ করেছেন। যেমনটা ইডি বলছে, এটা মোটেও স্বাভাবিক কোনো পরিস্থিতি নয়, বরং সম্পূর্ণ এক অব্যবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আপনারা কি বলতে চাইছেন? সংবিধানের 226 বা 32 অনুচ্ছেদ অনুযায়ী এই মামলার শুনানি করতে পারি না? মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে তদন্তে বাধাই শুধু দিচ্ছেন না, সেই তদন্তের এভিডেন্স গায়েব করছেন। এই জিনিস কোনোদিন ভাবেননি যারা আমাদের সংবিধান কর্তা ছিলেন। আদালতে আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, যদি কোনো বিভাগকে এখানে ইচ্ছে মতো মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয় তাহলে তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণরূপে দুর্বল করে দেবে। পাল্টা সলিসিটর জেনারেল সওয়াল করেন, কেন্দ্রীয় সংস্থাকে বাধা দেওয়া হচ্ছে আর রাজ্য সরকার যুক্তি দিচ্ছে যে আবেদনটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এরপর রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি মিশ্র বলেন, আপনারা বলছেন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই মামলা গ্রহণযোগ্য নয়, তাহলে যদি এটা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তাহলে তার প্রতিকার কি হবে? দেখুন, এটা খুব স্বস্তিদায়ক পরিস্থিতি নয়। প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার পুনরাবৃত্তি হলে কে হস্তক্ষেপ করবে? এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডি এখানে সিবিআই তদন্ত চাইছে। ইডি আধিকারিকরা দাবি করছেন যে পিএমএলএ বা আর্থিক তছরূপের অধীনে কোনো অপরাধের তদন্ত চলাকালীন তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পিএমএলএতে সিবিআই কিভাবে তদন্ত করবে? ইডি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। যদি তাদের হুমকি দেওয়া হয়েই থাকে সেক্ষেত্রে সরকারি আধিকারিকদের কাজে বাধা দানে ইডির কি করণীয় তা বিএনএস এর ধারাতেই বলা হয়েছে। এরপর বিচারপতি মিশ্র বলেন, পিএমএলএ মামলার তদন্ত ইডি চাইছে না, তারা চাইছেন ওই দিন তল্লাশি চলার সময় যা ঘটেছিল, রাজ্য সরকার যে 4টি এফআইআর করেছিল সেগুলির তদন্ত সিবিআই করুক। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা কোম্পানি, তাদের কাছে একটা রাজনৈতিক দলের সমস্ত গোপন তথ্য তো থাকবেই, আইপ্যাক। সুতরাং এখানে এই বিষয়টাও সুপ্রিম কোর্টের নজর দেওয়া দরকার যে আমি একটা তথ্য সংগ্রহের জন্য একটা ফলস কেস শুরু করে যদি রেডের নামে সেই তথ্যগুলোকে যদি আমি চুরি করতে যাই, কি আইনে সেটা আটকানো হবে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।